নবম শ্রেণীর বাংলা ক্লাসে শিক্ষার্থীরা স্বাগত। আজ আমরা একটা গল্প পড়ব। প্রেমেন্দ্র মিত্রের লেখা নিরুদ্দেশ। এই যে নিরুদ্দেশ গল্প, তোমরা নিশ্চয়ই সংবাদপত্র পাঠ করো। সংবাদপত্রে দেখবে মাঝে মাঝে নিরুদ্দেশ কলামে বিজ্ঞাপন বেরোয়, নিরুদ্দেশের প্রতি পত্র, এরকম ভাবে বিজ্ঞাপন বেরোয়। কখনো ছবি সহ, কখনো এমনি তার বিবরণ, উচ্চতা, গাত্রবর্ণ ইত্যাদি শনাক্তকরণ বৈশিষ্ট্য এমন দিয়ে বিজ্ঞাপন বেরোয়। আমাদের পাঠ্য এই নিরুদ্দেশ গল্পটিও কিন্তু সেই রকমই একটি গল্প। 1947 খ্রিস্টাব্দে, যে বছর আমাদের দেশ স্বাধীনতা পায়, সেই বছর সামনে চড়াই এই গল্পগ্রন্থ প্রকাশিত হয় প্রেমেন্দ্র মিত্রের। সেই গল্পগ্রন্থেরই অন্তর্গত আমাদের পাঠ্য নিরুদ্দেশ গল্পটি। এই প্রেমেন্দ্র মিত্র রবীন্দ্রনাথের পরবর্তী সময়ে একজন বিশিষ্ট নাম, একটি বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি তার স্বাক্ষর রেখেছেন তার কবিতায়, গল্পে, উপন্যাসে, চলচ্চিত্রের জন্য লেখা গল্প কিংবা চিত্রনাট্য রচনায়। এই প্রেমেন্দ্র মিত্র রবীন্দ্র পরবর্তী যুগের একজন বিশিষ্ট সাহিত্যিক হিসেবেই বাংলার সাহিত্য মদিদের কাছে পরিচিতি লাভ করেছেন। আমরা সেই প্রেমেন্দ্র মিত্রের লেখাই একটি গল্প আজ আমরা পড়ব। প্রেমেন্দ্র মিত্রের কথা বললেই, তিনি তো বিখ্যাত কবি মানুষ। প্রবাসী পত্রিকাতে তার গল্প প্রকাশিত হয়েছিল, তারপরে তার সাহিত্য জগতে আসা। ছেলেবেলাতে তিনি মাকে হারিয়েছিলেন, বাল্যকালে মাকে হারান। তারপরে দাদুর বাড়িতে তার বেড়ে ওঠা। দাদু ছিলেন রেলের ডাক্তারবাবু, এবং সেখানেও কিছুদিন থাকার পরে তারপরে তিনি 16 বছর বয়সে ম্যাট্রিক পাশ করেন। তারপরে স্কটিশ চার্চ কলেজে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে তিনি এগ্রিকালচার, কৃষিবিদ্যা পড়বেন বলে শ্রীনিকেতন, শান্তিনিকেতনের পাশে বিশ্বভারতীর অন্তর্ভুক্ত শ্রীনিকেতনে যান। কিন্তু সেখানেও তিনি, তার ভালো লাগেনি পড়াটা। সেখান থেকে চলে এসে তিনি আবার ঢাকাতে চলে যান। অবিভক্ত দেশ তখন। ঢাকায় গিয়ে তিনি বিজ্ঞান বিভাগে ভর্তি হন, কারণ তার মনের মধ্যে একটা স্বপ্ন ছিল তিনি চিকিৎসক হবেন। কিন্তু মানুষ ভাবে এক, হয়ে যায় আর এক। তিনি চিকিৎসক হতে চাইলেও তিনি হয়ে গেলেন সাহিত্যিক। যেটা বলছিলাম, সেই প্রবাসী পত্রিকাতে তার দুখানি গল্প প্রকাশিত হওয়ার পরে তিনি কিন্তু পুরোপুরি সাহিত্যের জগতে চলে এলেন। তিনি অজস্র ছোট গল্প লিখেছেন, উপন্যাস 50টির মতো উপন্যাস লিখেছেন। তার সৃষ্টি ঘনাদা, তোমাদের নিশ্চয়ই অনেকের খুব প্রিয় ঘনাদা চরিত্র, কিংবা পরাশর গোয়েন্দা, তাকে নিয়ে তিনি গল্প লিখেছেন। 70টির মতো চলচ্চিত্রের তিনি কাহিনী এবং চিত্রনাট্য রচনা করে দিয়েছেন। তিনি গান রচনা করেছেন। গুণী মানুষ। তো এই যে তার জীবনের যে অভিজ্ঞতা, জীবনের পরতে পরতে মিশে থাকা নানা রকম জীবন যন্ত্রণা, ঘাত প্রতিঘাত, সবকিছুই তিনি তার সাহিত্যের মধ্যে প্রকাশ করেছেন। আর সাহিত্য সমাজের দর্পণ। এই সমাজদেহের মধ্যেই কবি, শিল্পী, সাহিত্যিকদের মন পুষ্ট হয়। আমরাও তার ছবি সেখানে পাই। তাই তোমাদের যেটা বললাম নিরুদ্দেশ, এই নিরুদ্দেশ গল্পেও আমরা ঠিক একই জিনিস দেখতে পাই। নিরুদ্দেশ গল্পের কথক, তিনি বসে আছেন বাড়িতে। দিনটা খুব সাধারণ নয়, শীতকালের একটি বৃষ্টি বিঘ্নিত দিন। বাইরের পরিবেশ স্যাঁতসেঁতে, কাজেই মানুষের মনের মধ্যেও তার প্রভাব পড়ে। মন ভালো নেই। এসেছে সোমেশ, তার বন্ধু সোমেশ এসেছেন। এবার গল্পের কথক বলছেন যে, ভাগ্যিস তুমি এসেছো, না হলে দুপুরটা কাটাতাম কি করে,
বুঝতে পারছি না। কথোপকথন হয়। সেদিনে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন বলে তার মনে হয়েছে, কারণ খবরের কাগজে 7টি নিরুদ্দেশের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। গল্পের কথক সোমেশকে দেখিয়েছেন। তাদের উভয়ের মধ্যে নানা রকম কথোপকথন হয়। আমি পাঠ্য অংশে গিয়ে তোমাদের বিস্তৃতভাবে প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়িয়ে দেব, তখন বুঝতে পারবে। আমি সামগ্রিক গল্পটির মূল কথাটি সংক্ষিপ্ত আকারে তোমাদের কাছে বলে নিতে চাই। শুরুতে কথোপকথন হয় এবং ছেলেরা কিভাবে, কেন, এটা খুব নিত্যকার ঘটনা, নিরুদ্দেশ হয়ে যায়, অভিমান বসে, বাবার প্রহার কিংবা বকাবকি খেয়ে মায়ের প্রশ্রয়ে বেড়ে ওঠা বা ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটবে এবং তার বিজ্ঞাপন বেরোয়, প্রকাশিত হয়। সোমেশ বলছে তার একটি ঘটনা এরকম জানা আছে। সেই জানা ঘটনাটি তিনি বিবৃত করেছেন, বলেছেন। সেই ঘটনাটি যাকে নিয়ে, তার নাম শোভন, এবং শোভন যে পরিবারের ছেলে, একটি বর্ধিষ্ণু জমিদার পরিবার। অনেক সমস্যা যন্ত্রণার মধ্য দিয়ে সে পরিবার গেলেও আজও কিন্তু তার সেই কৌলিন্য বজায় আছে। তো শোভন কিন্তু অভিমানবশত গৃহত্যাগ করেনি। বিজ্ঞাপনে সাধারণত বেরোয় 2 রকম আঙ্গিকে বিজ্ঞাপন, কখনো চেহারার বিবরণ দিয়ে, কখনো ফিরে আসার আকুতি জানিয়ে, এইভাবে বিজ্ঞাপন দেওয়া হয়। শোভন নির্লিপ্ত প্রকৃতির বালক, সে নির্লিপ্ত মানুষ, কোনো কিছু তাকে আকর্ষণ করে না, সংসারের বন্ধন তাকে আটকে রাখতে পারে না। তাই সে বাড়ি থেকে চলে গেছে। বাড়ি থেকে বেরিয়ে গেছে। তারপরে প্রথমে তার মায়ের আকুতি ভরা বিজ্ঞপ্তি বেরোতে থাকে, তারপরে তার পিতার সেই ভারী কণ্ঠের বিজ্ঞাপন, যে তার মার অসুস্থতার খবর জানিয়ে কথা। এইভাবে চলতেই থাকে। সব বিজ্ঞাপন যদি জড়ো করা যেত তবে সেটা যেন একটা বড় কাহিনী আকার ধারণ করত, এটাই সোমেশের বক্তব্য। এবং তারপরে একটা দিন হয় যখন বিজ্ঞাপন আর প্রকাশিত হয় না, অর্থাৎ তারা হাল ছেড়ে দিয়েছেন। শোভনের মা শয্যাগত, শোভনের পিতা তিনি বৃদ্ধ মানুষ, নানা সমস্যায় জর্জরিত, পুত্রের শোকে তিনি কাতর, উন্মাদ প্রায়। 2 বছর অতিক্রান্ত হয়েছে। 2 বছর বাদে শোভনের কি খেয়াল হয়েছে, একদিন সে ফিরে এসেছে। এবার নায়েব মশাই তিনি তাকে দেখে বাহির বাড়িতে অপেক্ষা করার জন্য নিয়ে গেছেন। শোভন তাদের আচরণে বিস্ময় প্রকাশ করেছে। শোভন জানতে চেয়েছে তার মায়ের শরীর স্বাস্থ্য কেমন আছে। নায়েব মশাই ব্যঙ্গ করে উত্তর দিয়েছেন যে কেমন আর থাকবে, ইত্যাদি ইত্যাদি। কারণ এর আগে অনেকেই শোভন পরিচয় দিয়ে সেখানে এসে শোভন এটা বোঝানোর চেষ্টা করেছে। তৃতীয়বারের জন্য যে শোভন এসেছে, এইটা সবাই বুঝতে পেরেছে পুরনো সরকার মশাই নেই, নতুন লোক কাজ করছে। শোভনের খুব পরিবর্তন যে হয়েছে তা এমন নয়, কিন্তু 2 বছরে তাকে কেউ চিনতে পারছে না। সবাই ভেবেছে সে প্রতারণা করার জন্য শোভনের ছদ্মবেশে সেখানে হাজির হয়েছে, সেই সম্পত্তি হস্তগত করার জন্য। এমনই সোমেশের কথা বলার মধ্যে প্রকাশ পেয়েছে ইঙ্গিতটা। এবার দূর থেকে সে দেখতে পেয়েছে তার বৃদ্ধ পিতাকে, এবং সেই বৃদ্ধ পিতার কাছে সে ছুটে গেছে। বৃদ্ধ পিতা তাকে কিন্তু চিনতে পারেননি। এবার তিনি তখন বলেছেন যে তাকে কোনো শাস্তি না দিয়ে তাকে যেন চলে যেতে দেওয়া হয়। এবার বাড়ির বাইরের ঘরে গিয়ে নায়েব মশাই তাকে বসিয়ে রেখেছেন। আর এইরকম আচরণ দেখে শোভনের ভালো লাগেনি। শোভন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে, প্রায় সংজ্ঞাহীনের অবস্থার মতো তার হয়েছে, আচ্ছন্ন হয়ে পড়েছে সে। যখন তার আচ্ছন্ন ভাব কেটেছে, এমন সময় একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। নায়েব মশাই তার হাতে কিছু টাকা দিয়ে বলেছেন যে সেই জমিদার গিন্নি মৃত্যুশয্যায়। কারণ শোভন যেদিন সেখানে পৌঁছেছে তার 7 দিন আগে নাকি শোভনের মৃত্যু হয়েছে, এই সংবাদ সেখানে পৌঁছেছে। কাজেই 7 দিন আগে যার মৃত্যু ঘটেছে সে কি করে সেখানে উপস্থিত হয়, এই কথা তার পিতার যেমন মনে হয়েছে, নায়েব মশাইয়েরও সেরকম মনে হয়েছে, বা উপস্থিত সকলেরই মনে হয়েছে। কিন্তু কেউ একবারও ভেবে দেখেনি যে 7 দিন আগে শোভনের যে মৃত্যু সংবাদ
সেটা যে ভুলও হতে পারে এই কথাটা কেউ তারা ভাবেনি। যাই হোক, এবার শোভনকে টাকা দিয়ে বলেছে যে সেই প্রকৃত শোভনের ভূমিকায় তাকে অভিনয় করতে হবে, কিন্তু সে যে প্রকৃত শোভন সেটা কিন্তু কেউ বুঝতে পারেনি। কি অভিনয় করতে হবে? সেই মরণাপন্ন জমিদার গিন্নির কাছে গিয়ে তিনি এখনো বিশ্বাস করেন না, তাকে এখনো সেই তার শোভনের মৃত্যু সংবাদ দেওয়া হয়নি, তিনি অপেক্ষা করে আছেন তার ছেলে একদিন না একদিন ফিরে আসবেই। সেই পুত্রের ভূমিকায় তাকে অবতীর্ণ হতে হবে, তার বিনিময়ে তাকে পয়সা দেওয়া হচ্ছে, অর্থ দেওয়া হচ্ছে। এইরকম ঘটনার সাক্ষী সে। সোমেশ বলেছে যে এই গল্পটি লিখতে তার সুবিধা হয়েছে কারণ সেই শোভনের কানের, ডান কানের নিচে একটা জরুল ছিল, এবং গল্পের কথকও কিন্তু তাকিয়ে দেখছেন যে সোমেশেরও কিন্তু ডান কানের নিচে একটা জরুল আছে। অর্থাৎ গল্প কথকের বুঝতে অসুবিধা হলো না যে সে শোভন আর অন্য কেউ নয়, সে সোমেশই, নিজের জীবনের কথাই বলছে সে, তাই তার গল্পটা বানাতে সুবিধে হলো, সে নিজেও সেটা স্বীকার করেছে। এই হচ্ছে নিরুদ্দেশ গল্পের মূল কথা। তো আমরা পাঠ্য অংশে যাব, প্রত্যেকটা লাইন ধরে ধরে বলবো, শব্দের অর্থ করে দেব যেমন প্রতিবার দিই, এবং গুরুত্বপূর্ণ যে লাইনগুলো এমসিকিউ এবং এসএকিউ এর জন্য আসে সেই লাইনগুলো তোমাদের কাছে আমি লিখে দেওয়ার চেষ্টা করছি। তোমরা সঙ্গে থাকো, আমি অডিওতে যাচ্ছি। এতক্ষণ আমি তোমাদের কাছে নিরুদ্দেশ গল্পটি সম্পর্কে যা বললাম আশা করি মন দিয়ে শুনেছ। এবার আমি সাহিত্য সঞ্চয়ন, তোমাদের যে পাঠ্য বই, সেই পাঠ্য বইটি তোমাদের সবাইকে সামনে রাখতে বলবো, এবং সেই সাহিত্য সঞ্চয়ন পাঠ্য বইয়ের 60 পৃষ্ঠায় নিরুদ্দেশ গল্পটি আছে। প্রেমেন্দ্র মিত্র রচিত নিরুদ্দেশ গল্প, খুব সাড়া জাগানো গল্প। এই গল্পটি আমি তোমাদের পাঠ্য অংশ প্রত্যেকটা লাইন ধরে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছি, অন্যান্য দিনও যেভাবে তোমাদের আমি পড়িয়ে দিই। তোমরা সামনে বইটি খুলে রাখো, 60 পৃষ্ঠা, আমি পড়ানো শুরু করছি। দেখো, নিরুদ্দেশ। এই নিরুদ্দেশ শব্দটার অর্থ যে যার কোনো খোঁজ নেই, যার কোনো খোঁজ নেই, নিরুদ্দেশ হয়ে গেছে। অর্থাৎ প্রেমেন্দ্র মিত্র এই নিরুদ্দেশ শব্দটা ব্যবহার করে তিনি কি বোঝাতে চাইছেন সেটা গল্পের মধ্যে গিয়েই আমরা দেখতে পাবো, যে কার নিরুদ্দেশের কথা বলেছেন, কেন সে নিরুদ্দেশ হয়েছে, কিভাবে নিরুদ্দেশ হলো, এবং তার পরিণতি বা কী হলো, সবটাই জানা যাবে এই গল্পের ভিতরে প্রবেশ করলে। যদিও তোমাদের আমি একটু ইঙ্গিত কিছুক্ষণ আগে দিয়ে রেখেছি, আশা করি সেটা তোমরা মাথায় রেখেছ। এবার বই দেখো। দিনটা ভারী বিশ্রী, শীতের দিনে বাদলার মতো এত অস্বস্তিকর আর কিছু বোধ হয় নাই। বৃষ্টি ঠিক যে পড়িতেছে তাহা নয়, কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ ও ম্লান পৃথিবী কেমন মৃতের মতো অসাড় হইয়া আছে। সোমেশ হঠাৎ আজ আসিয়া না পড়িলে কেমন করিয়া দুপুরটা কাটাইতাম বলিতে পারি না, কিন্তু সোমেশও আজ যেন কেমন হইয়া আসিয়াছে। অর্থাৎ গল্পের সূচনা লগ্নেই আমরা একটা বাদলা দিন, শীতকালের বাদলা দিনের ছবি পাচ্ছি। শীতকালে বৃষ্টি হলে সত্যি সত্যি পরিস্থিতিটা একটু অন্যরকম হয়। মেঘাচ্ছন্ন আকাশ, কেমন একটা ম্লান পৃথিবী, অসাড় বলে মনে হচ্ছে। অসাড় শব্দটির অর্থ হচ্ছে অনুভূতি শূন্য, যার কোনো সার নেই। এমন সময় কিন্তু লেখার যে ধরন, নিশ্চয়ই তোমরা খেয়াল করছো, লেখাটি সাধু ভাষায় লেখা, কিন্তু সাধু ভাষার মধ্যেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু অন্যরকম শব্দ প্রয়োগ করা হয়েছে। যেমন বৃষ্টি ঠিক যে পড়িতেছে তাহা নয়, পুরোপুরি সাধু ভাষা হলে কিন্তু তাহা নহে হতো, এখানে তাহা নয়, একটু মিলিয়ে মিশিয়ে
শব্দের প্রয়োগ আছে। এই কথাটা বলছেন কে? বলছেন হচ্ছে গল্পের কথক। তিনি কার কথা বললেন? সোমেশের কথা বললেন। সোমেশ, এই নামটা মনে রাখতে হবে। সে হঠাৎ আজকে এসে পড়েছে, নইলে গল্পের যিনি কথক তার পক্ষে দুপুরটা কিভাবে কাটাবেন এটাই তিনি ভাবছিলেন। অর্থাৎ দুপুরের আগেই সোমেশ গল্প কথকের কাছে পৌঁছে গিয়েছেন। আর সোমেশের মন মেজাজও খুব ভালো নেই, তার ইঙ্গিত তিনি দিয়েছেন, কিন্তু সোমেশও আজ যেন কেমন হইয়া আসিয়াছে। খবরের কাগজটা দু একবার উল্টাইয়া পাল্টাইয়া সোমেশের সামনে ফেলিয়া দিয়া বলিলাম, একটা আশ্চর্য ব্যাপার দেখেছ? অর্থাৎ গল্পের যিনি কথক তিনি খবরের কাগজটা এদিক ওদিক করে উল্টে পাল্টে পড়ার পরে যেখানে নিরুদ্দেশের খবর বেরোয় সেই জায়গাটা বের করে দিলেন। কি? সোমেশ প্রশ্ন করলেন, কি? আজকের কাগজে একসঙ্গে 7টা নিরুদ্দেশের বিজ্ঞাপন। অর্থাৎ 7টা নিরুদ্দেশের বিজ্ঞাপন, এটা তার কাছে একটু অন্যরকম বলেই মনে হয়েছিল, অস্বাভাবিক বলেই মনে হয়েছিল গল্পকথকের। তাই তিনি সোমেশের সামনে দিয়ে বলেছিলেন যে একটা আশ্চর্য ব্যাপার দেখেছ? তাহলে আশ্চর্য ব্যাপারটা কি? আশ্চর্য ব্যাপার হচ্ছে সেদিনের কাগজে একসঙ্গে 7টা নিরুদ্দেশের বিজ্ঞাপন। এটা এসএকিউ এর প্রশ্নতে আসে, শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন, উত্তরের জন্য তোমাদের খুব গুরুত্বপূর্ণ এই লাইনটা। আমি যেমন শব্দের অর্থ লিখে দিই, গুরুত্বপূর্ণ লাইনগুলো এসএকিউ এবং এমসিকিউ এর উত্তরের জন্য গুরুত্বপূর্ণ মনে করি, সেগুলো লিখে দিই। আজকেও লিখে দেওয়ার চেষ্টা করব, দেখতে থাকো বই। সোমেশ কোনো কৌতূহলই প্রকাশ করিল না, যেমন বসিয়াছিল তেমনি উদাসীনভাবেই শুধু সিগারেটের ধোঁয়া ছাড়িতে লাগিল। অর্থাৎ তারা প্রাপ্তবয়স্কই মনে হচ্ছে, কারণ ধূমপান করছেন সোমেশ। নিস্তব্ধ ঘরের ভিতর ধোঁয়ার কুণ্ডলী শুধু ধীরে ধীরে পাক খাইতে খাইতে ঊর্ধ্বে উঠিতেছে, আর সমস্তই নিশ্চল স্তব্ধ। বাইরের অসারতা যেন আমাদের মনের উপরও চাপিয়া ধরিয়াছে। অর্থাৎ এই যে শীতকালীন যে বৃষ্টি বাদলা এবং বাইরের একটা মেঘাচ্ছন্ন ম্লান পৃথিবী, তার প্রভাব মানববনেও পড়েছে। বাইরের অসারতা যেন আমাদের মনের উপরও চাপিয়া ধরিয়াছে। এটা বাস্তব সত্য যে প্রকৃতি পরিবেশের প্রভাব কিন্তু আমাদের জীবনে, আমাদের মনে গভীরভাবে রেখাপাত করে। তার প্রভাব আমাদের আচার আচরণে, চিন্তায়, মননে প্রকাশিত হয়। নেহাত একটা কিছু করিয়া এই অস্বস্তিকর স্তব্ধতা ভাঙিবার প্রয়োজনেই আরম্ভ করিলাম। কে আরম্ভ করলেন? গল্পের কথক। গল্পের কথক বলছেন, কি বলছেন? নিরুদ্দেশের এই বিজ্ঞাপনগুলো দেখলে কিন্তু আমার হাসি পায়। অধিকাংশ ক্ষেত্রেই ব্যাপারটা কি হয় জানো তো? ছেলে হয়তো রাত করে থিয়েটার দেখে বাড়ি ফিরেছেন, এমন তিনি প্রায়ই ফিরে থাকেন আজকাল। খেতে বসবার সময় বাবা কয়েকদিন খোঁজ করেছেন, কোথায় গেলেন বাবু, তোমার গুণধর পুত্রটি? অর্থাৎ বোঝাই যাচ্ছে খেতে যখন বসছেন বাবা, তখন এই প্রশ্নটি তিনি করছেন মায়ের কাছে, তার স্ত্রীর কাছে তিনি এই প্রশ্নটা করছেন যে কোথায় গেলেন বাবু। বাবু শব্দটির মধ্যে কিন্তু একটু ব্যঙ্গ আছে, বিদ্রূপ আছে। এবং তোমার গুণধর পুত্রটি, অর্থাৎ বাবা ব্যঙ্গ করে মায়ের কাছে বলছেন, অর্থাৎ স্বামী স্ত্রীর কাছে ব্যঙ্গ করে বলছেন যে কোথায় গেলেন বাবু, তোমার গুণধর পুত্রটি। অর্থাৎ এই যে প্রবণতা, পুত্রটি কিন্তু উভয়েরই, কিন্তু স্বামী তার স্ত্রীকে কিন্তু সেই পুত্রের যে গুণধর পুত্র সেটি কিন্তু ব্যঙ্গ আকারে বলছেন। এর মধ্যে একটা প্রচ্ছন্ন কথা উপলব্ধি করা যায়, সেটি হচ্ছে মায়ের প্রশ্রয়ে ছেলে এমন রাত বিরেতে ঘরে ফিরছে, এটাই কিন্তু এই কথার মধ্য দিয়ে ব্যঞ্জিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে। লুকোনো পুঁজি থেকে মা বিকেলে ছেলের পেরাপিরিতে টাকা কটা বার করে দিয়েছেন। অর্থাৎ মায়ের যে সঞ্চিত অর্থ, সঞ্চিত ভাণ্ডার, সেখানে সামান্য কটা টাকা, তার থেকেই কটা টাকা বার করে ছেলে পিরাপিরি করেছে
ছেলেকে দিয়েছেন। এই যে স্নেহ, মায়ের সন্তানের প্রতি যে ভালোবাসা, অন্ধ স্নেহ, এই তারই ইঙ্গিত কিন্তু এখানে আছে। সুতরাং তিনি জেনে শুনে মিথ্যে আর বলতে পারেন না, চুপ করে থাকেন। অর্থাৎ সত্যিই তো তিনি ছেলের পীড়াপিড়িতে টাকা বের করে দিয়েছেন বিকেলবেলায়, তাই তিনি আর কোনো কথা বলতে পারেন না, চুপ করে থাকেন। বাবা বলে যান, এত রাত্রেও বাবুর আসবার সময় হলো না? আরবারে তো ফেল করে মাথা কিনেছেন, এবারও কি করে কৃতার্থ করবেন বুঝতেই পারছি। পয়সাগুলো আমার খোলামকুচি কিনা, তাই নবাব পুত্তুর যা খুশি তাই করছেন। দূর করে দেব, এবার দূর করে দেব। অর্থাৎ বাবার মধ্যে একটু ক্ষোভ এবং উষ্মা প্রকাশিত হয়েছে বাবার কথায়। অনেক রাত হয়ে গেছে, তখনও ছেলে ঘরে ফেরেনি, এবং সে ছেলে খুব বড় বয়স্ক ছেলে তাও নয়, কারণ সে ফেল করেছে, গত বছর ফেল করেছে। ফেল করার অর্থ হচ্ছে পড়াশোনাতে তার মন নেই, সে মনোযোগী শিক্ষার্থী নয়, এবং রাত বিরেতে যখন দেরি করে বাড়িতে ফেরে, এবারও কৃতার্থ করবেন বুঝতেই পারছি, মানে এবারও তার বাবার শঙ্কা যে এবারও গতবারের মতনই তার ফলাফল হবে। তিনি তার পড়াশোনার জন্য অনেক পয়সা ব্যয় করেন, সেটাও পরবর্তী লাইনে তিনি বলেছেন, পয়সাগুলো আমার খোলামকুচি কিনা। খোলামকুচি মানে মাটির হাঁড়ি, কলসি, মাটির যে কোনো পাত্রের ভাঙা টুকরোকে খোলামকুচি বলি আমরা, যেটা নগণ্য তুচ্ছ বলেই পরিগণিত হয়। অর্থাৎ সেই পিতার কষ্টার্জিত যে পয়সা, সেটাকে খুব সামান্য বোধ করছেন, এবং তিনি সেই যে পয়সাটা ব্যবহার করছেন তার কোনো মূল্য তিনি পাচ্ছেন না। তাই পয়সাগুলো আমার খোলামকুচি কিনা, তাই তিনি একটু হাহাকার করেছেন, একটু হতাশা জানিয়েছেন, স্বগতোক্তি করেছেন। তাই নবাব পুত্তুর যা খুশি তাই করছেন। নবাব পুত্তুর মানে তিনি নবাব পুত্তুর মানে নিজের ছেলেকেই নবাব পুত্তুর বলছেন। এখানেও ব্যঙ্গ আছে, বিদ্রুপ আছে। দূর করে দেব, এবার দূর করে দেব, অর্থাৎ এবার বাড়ি থেকে তাকে আমি তাড়িয়ে দেব, বাড়িতে আর রাখবো না। সন্তানের প্রতি পিতা এতটাই রুষ্ট হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন। এই মৌখিক আস্ফালনেই হয়তো ব্যাপারটা শেষ হতে পারত। অর্থাৎ তিনি মৌখিকভাবে তিনি একটু অসন্তোষ প্রকাশ করেছেন, তিনি একটু রুষ্ট হয়েছেন সন্তানের প্রতি, কিন্তু ঠিক সেই সময়ে গুণধর পুত্রের প্রবেশ, ঠিক সেই সময় সেই ছেলেটি তার প্রিয় সন্তান বাড়িতে প্রবেশ করেছে। বাবা ঝোঁকটা কাটিয়ে উঠতে পারেন না, তিনি তো রুষ্ট হয়েছিলেন, মেজাজটা হারিয়েই ছিলেন। নিজের কাছে মান রাখবার জন্যও কিছু বলতে হয়। ছেলের অবর্তমানে তিনি যেই উষ্মা প্রকাশ করছিলেন তার স্ত্রীর কাছে, এবার সেই যে উষ্মাটা তিনি এবার ছেলের সামনেও ব্যক্ত করতে চান, সেটাই এই কথার মধ্য দিয়ে প্রকট হয়েছে। কতটা রাগ দেখানো উচিত ঠিক করতে না পেরে বলার মাত্রাটা একটু বেশি হয়ে পড়ে। অর্থাৎ কতটা বলবেন বা কতটা বলবেন না সেটা একটু বেশি মাত্রাতেই তিনি বলে ফেলেন। শেষ পর্যন্ত বাবা বলেন, এমন ছেলের আমার দরকার নেই, বেরিয়ে যা। সত্যি সত্যি তিনি ছেলেকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য বললেন। অভিমানী ছেলে আর কিছু না হোক, পিতৃদেবের আদেশ তৎক্ষণাৎ পালন করতে উদ্যত হয়। ওই রাত্রিবেলায় অভিমানী শব্দটার অর্থ হচ্ছে যে মনে মনে কষ্ট পেয়েছে, স্পর্শকাতর, খুব স্পর্শকাতর মনের অধিকারী। অল্প আঘাতেই যে খুব মনে কষ্ট পায়, আঘাত পায়, অল্প কথাতেই যে খুব আহত বোধ করে, তাকে আমরা অভিমানী বলি। সে অভিমানী ছেলে আর কিছু না হোক, পিতৃদেবের এ আদেশ তৎক্ষণাৎ পালন করতে উদ্যত হয়, তখনই সে বেরিয়ে যাবে মনস্থির করে। মা কোন দিক সামলাবেন বুঝতে না পেরে কাতরভাবে শুধু বলেন, আহা, খাওয়া দাওয়ার সময় কেন এসব বলো তো? পরে বললেই তো হতো। অর্থাৎ সত্যিই তো রাতে বাড়ি ফিরেছে, এবার খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়ার সময় কাউকে বলতে নেই কথাগুলো। যাহা খাওয়া দাওয়ার সময় কেন এসব বলো তো? পরে বললেই তো হতো, যে খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে বলা যেত। বাবা এবার মার উপর মারমুখী হয়ে ওঠেন। তিনি এতটাই রুষ্ট, এতটাই ক্রুদ্ধ, তিনি এবার মারমুখী হয়ে ওঠেন। বলেন, তোমার আস্কারাতেই তো উচ্ছন্নে গেছে। আস্কারা মানে প্রশ্রয়, তার প্রশ্রয়ই তো সে নষ্ট হয়ে গেছে, খারাপ পথে গেছে। সে সমস্ত বাড়ির নিয়ম শৃঙ্খলাকে অমান্য করছে। মাথাটি তো তুমিই খেয়েছো আদর দিয়ে। অর্থাৎ আদরে আদরে, মাতৃস্নেহে, মায়ের ভালোবাসায় ছেলেটি বিগড়ে গেছে। এটাই হচ্ছে তার পিতার বক্তব্য।
মা আঁচলে চোখ মোছেন। মা এই অভিযোগ শুনে অশ্রু বিসর্জন করেন এবং আঁচল দিয়ে সেই চোখের জল মোছেন। ছেলে বিশাল পৃথিবীতে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ে। ওই রাতে ছেলে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ে। পরের দিন ভয়ানক কাণ্ড। মা সেই রাত থেকে দাঁতে কুটি কাটেননি, খাওয়া দাওয়া ত্যাগ করেছেন। আজকের দিনও বিছানার থেকে উঠবেন বলে মনে হয় না। বাবারও হয়তো রাত্রে ঘুম হয়নি, কিন্তু সে কথা প্রকাশ করবেন কোন মুখে? মা খাওয়া দাওয়া ত্যাগ করেছেন, বাবা রাতে নিশ্চয়ই ঘুমননি, কিন্তু সেটা তিনি প্রকাশ করতে পারছেন না, কারণ তিনিই তো ছেলেকে বাড়ি থেকে চলে যেতে বলেছেন। গৃহিণীকে ধমক দিয়ে বলেন, মিছিমিছি প্যান প্যান করো না, অমন ছেলে যাওয়াই ভালো। অর্থাৎ শুধু শুধু সেই ছেলে চলে যাওয়া সংক্রান্ত বিষয় নিয়ে মন খারাপ করে কথাবার্তা বলা কোনো কারণ আছে বলে তিনি মনে করেন না। অমন ছেলের চলে যাওয়াই ভালো, সেটাই তিনি মনে করেন। মার কান্না আবার উচ্ছ্বসিত হয়ে ওঠে। মা আবার ইনিয়ে বিনিয়ে কেঁদে ওঠেন। বাবা এবার দাঁত খিঁচিয়ে বললেও নিজের মনের আশার কথাটাই বোধহয় জানান, তাও গেলে তো বাঁচতাম, এবেলায় দেখো সুরসুর করে আবার ফিরে আসবে, এমন বিনি পয়সার হোটেলখানা পাবে কোথায়? এবার বাবা আরও ক্রুদ্ধ হয়ে বললেন যে এবেলায় দেখো সুরসুর করে ঠিক ফিরে আসবে, বিনা পয়সায় এরকম হোটেল আর কোথায় আছে? এখানে তো বিনা পয়সায় থাকা খাওয়া যায়। মা এবার অশ্রুসিক্ত স্বরে বলেন, মা কেঁদে বলেন, এই দারুণ শীতে কাল সারা রাত কোথায় রইল কে জানে, কি করে বসে আমার তাই ভয়। এরকম অল্প বয়সী ছেলে সারা রাত কোথায় ছিল, মায়ের প্রাণ কেঁদে উঠেছে, কি কখন কি কাণ্ড ঘটিয়ে ফেলে, কি করে, সেই কথা ভেবে তিনি শঙ্কা প্রকাশ করেছেন। হ্যাঁ, ভয়। বাবা কথাটাকে ব্যঙ্গ করেই উড়িয়ে দিতে চান। তোমার ছেলে কিছু করেনি গো, কিছু করেনি, দিব্যি আছে কোনো বন্ধুর বাড়ি, অসুবিধে হলেই এসে দেখা দেবে। মার কান্না তবু থামে না। কীরকম অভিমানী জানো তো? বিরক্ত হতে বাবা বেরিয়ে যান। সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে এসে দেখেন অবস্থা গুরুতর। ছেলে ফেরেনি, মা শয্যা থেকে আর উঠবেন না বলেই পণ করেছেন। অর্থাৎ সেই অফিস থেকে তিনি ফিরে এসে সন্ধ্যেবেলা দেখছেন তখনও ছেলে ফেরেনি বাড়িতে, আর তার স্ত্রীও শয্যা থেকে আর উঠবেন না এই প্রতিজ্ঞা করে বসে আছেন। না, আর থাকতে দিলে না, এই অশান্তির চেয়ে বনবাস ভালো। অর্থাৎ তিনি বিরক্ত প্রকাশ করেছেন যে এই অশান্তি, বাড়ির পরিবেশ নষ্ট হয়ে গেছে, তার থেকে বনবাসে চলে যাওয়াটাই অনেক বেশি বাঞ্ছনীয়, এটা তার মনে হয়েছে বলে বাবা বেরিয়ে পড়েন এবং ওঠেন গিয়ে একেবারে খবরের কাগজের অফিসে। এবার বেরিয়ে তিনি খবরের কাগজের দপ্তরে গিয়ে পৌঁছে যান। খবরের কাগজের অফিসের ব্যাপারটা বড় জটিল। কোন দিকে কি করতে হয় কিছু বোঝা যায় না। খানিক এদিক ওদিক, বিমূঢ়ভাবে, বিমূঢ় শব্দটার অর্থ হচ্ছে বিভ্রান্তভাবে, বুদ্ধি হারিয়ে ঘুরে একদিকের একটা অফিস ঘরে ঢুকে পড়ে নিরীহ চেহারার এক ভদ্রলোককে বেছে নিয়ে সাহস করে জিজ্ঞাসা করেন, আপনাদের কাগজে এই একটা খবর বার করতে চাই। নিরীহ চেহারার লোকটি হঠাৎ মুখ তুলে ব্যঙ্গের স্বরে বলেন, খবর? কেন? আমাদের খবরগুলো পছন্দ হচ্ছে না? আমরা কি এতদিন রামযাত্রা বার করেছি? সংবাদপত্রের দপ্তরে কাজ করেন, একটু রসিক মানুষ, একটু সাহিত্য প্রবণ, সাহিত্য প্রাণ, তাই একটু মজা করে বলেন খবর কেন? তারা যে খবরগুলো এতদিন বার করছেন সেগুলো কি পছন্দ হচ্ছেন না তার কাছে? তিনি নতুন খবর বার করতে চান এবং এতদিন তারা কি রামযাত্রা বার করছেন? রামযাত্রা কথাটার মানে হচ্ছে রামায়ণের যে বিভিন্ন কাহিনী, সেই কাহিনীকে নিয়ে লোকপালা, লোকগান, যাত্রাপালা, সেই কথাটাই বলা হচ্ছে। মানে আমরা কি এতদিন কিছুই করিনি তাহলে? এই হচ্ছে বক্তব্যটা। একটু মজা করেছেন। বাবা একটু হতভম্ব হয়ে, অপ্রস্তুত হয়ে একবার অসহায়ভাবে চারিদিকে তাকান। পাশের যে ভদ্রলোকটির মুখ দেখে অত্যন্ত রূঢ় প্রকৃতির মনে হয়েছিল। রূঢ় শব্দটার অর্থ হচ্ছে বেশ কঠোর, একটু নিষ্ঠুর, রূঢ়। সেই রূঢ় প্রকৃতির বলে মনে হয়েছিল। তিনি সহানুভূতির স্বরে বলেন, আহা, কি করছো? ভদ্রলোক কি বলতে চান শোনোই না, বসুন আপনি। বাবা একটা চেয়ারে একটু অপ্রস্তুতভাবে বসবার পর তিনি বলেন, কি খবর বলছিলেন? আগে ঠিক খবর নয়, এই একটু বিজ্ঞাপন। বিজ্ঞাপন? কিসের বিজ্ঞাপন? কতটা স্পেস দরকার? কপি এনেছেন? অর্থাৎ বিজ্ঞাপন দিতে গেলে কতটা তার পরিমাণ হবে, স্পেস মানে পরিমাণ, সেইটা জানতে চাইছেন সংবাদপত্রের দপ্তরের কর্মী। আর কপি মানে কোন কথাটা লিখতে হবে, কোন ছবি যাবে বা ইত্যাদি, তার কপি তিনি এনেছেন কিনা। বাবা আরও বিমূঢ়ভাবে বলেন, আগে ঠিক বিজ্ঞাপন নয়, এই আমার ছেলে বাড়ি থেকে চলে গিয়েছে, তাকে আর কথা শেষ করতে হয় না,
টেবিলের অপর দিক থেকে ভদ্রলোক বলেন, ও বুঝেছি, নিরুদ্দেশ। কি দেবেন, চেহারার বর্ণনা না ফিরে আসবার অনুরোধ? অর্থাৎ দুভাবে দেওয়া যায়, একটা চেহারার বর্ণনা ইত্যাদি, আর একটা হচ্ছে না ফিরে আসবার অনুরোধ, কাকুতি জানিয়ে, আকুতি জানিয়ে মনের যে ফিরে এসো তুমি ইত্যাদি। এরকমভাবে দুরকমভাবে বিজ্ঞাপনটা দেওয়া যায় নিরুদ্দেশের ক্ষেত্রে। বাবা যেন এতক্ষণে কুল পেয়ে বলেন, আজ্ঞে হ্যাঁ, ফিরে আসবার অনুরোধ। ওর মা বড় কাঁদাকাটি করছে। বুঝেছি বুঝেছি, রাগারাগি করে গিয়েছে বুঝি? ভদ্রলোক একটা কাগজের প্যাড বাবার দিকে এগিয়ে দিয়ে বলেন, নিন লিখে দিন। এটা কাগজের খাতা বের করে দিয়ে বলছেন, লিখে দিন, আপনার কি লিখতে চান। লিখে বাবার মুখের বিপদগ্রস্ত ভাব অত্যন্ত স্পষ্ট, মানে তিনি লিখে ঠিক প্রকাশ করতে পারবেন না, তার সেই মানসিক অবস্থা নেই, তিনি বিভ্রান্ত হয়ে গেছেন, এটাই তার মুখে প্রকাশিত হয়েছে। ভদ্রলোক দয়া পরবশ হয়ে বলেন, আচ্ছা আমরা লিখে দেবো খন, আপনি শুধু নামটামগুলো দিয়ে যান, আপনি নামটাম তথ্যটা দিয়ে যান, আমরাই ভালো করে লিখে দেব। পরিচয় ইত্যাদি দিয়ে যাবার সময় বাবা অনুরোধ করেন, একটু ভালো করে লিখে দেবেন, ওর মা কাল থেকে জল গ্রহণ করেনি। সে বলতে হবে না, এমন লিখে দেব যে পড়ে আপনার ছেলে কেঁদে ভাসিয়ে দেবে, আপনি নিশ্চিন্ত থাকুন। যেমন হয় সংবাদপত্রের দপ্তরের মানুষেরা, সত্যি তো তাদের লেখার ক্ষমতা অনেক বেশি, সুন্দর ভাষা দিয়ে লিখে দেবেন, এই আশ্বাস তারা দিলেন। আশ্বস্ত হয়ে বাবা ঘরে ফেরেন, কিন্তু অশ্রু সজল বিজ্ঞাপন বার হবার আগেই দেখেন ছেলে ঘরে এসে হাজির। এবং বিজ্ঞাপন তখনও প্রকাশিত হয়নি, তার আগেই ছেলে ঘরে এসে হাজির। অনুতপ্ত হয়ে সে এসেছে মনে করো না, সে বাড়িতে থাকতে আসেনি। অনুতপ্ত হয়ে সে এসেছে মনে করো না, অর্থাৎ এই কথাটা বলছে কে? গল্পের কথক বলছেন। কাকে বলছেন? তার সেই বন্ধু সোমেশকে বলছেন। সে বাড়িতে থাকতে আসেনি, শুধু একবার চলে যাবার আগে তার গোটা কতক বই নিয়ে যেতে এসেছে। এবার মার ক্রুদ্ধ স্বর শোনা যায়, তা যাবি বই কি? অমনি কুলাঙ্গার তুই তো হয়েছিস। কুলাঙ্গার মানে কুলের সুনাম বা বংশের সুনাম যে নষ্ট করে তাকে কুলাঙ্গার বলা হয়। অমনি কুলাঙ্গার তো তুই তো হয়েছিস, কোনো ছেলে যেন আর বকুনি খায় না, তুই একেবারে পীর হয়েছিস। পীর মানে, পীর শব্দটার অর্থ মুসলমান ধর্মের সাধক, তাকে পীর বলা হয়। তুই একেবারে পীর হয়েছিস, কাল সারা রাত দু চোখের পাতা এক করেননি তা জানিস? ভেবে ভেবে চেহারাটা আজ কি হয়েছে দেখে আয়। উনি তেজ করে চলে যাবেন। বাবা এবার ভেতরে ঢুকে মৃদুস্বরে বলেন, আহ, আর বকাবকি কেন? মা ধমক দিয়ে বলেন, তুমি থামো, অত আদর ভালো নয়, একটু বকুনি খেয়েছেন বলে বাড়ি ছেড়ে চলে যাবে, এত বড় আস্পর্ধা। অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাসই এই। এই লাইনটাও খুব গুরুত্বপূর্ণ, যে অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাসই এই, অর্থাৎ সবাই ফিরে আসে ইত্যাদি ইত্যাদি। সোমেশের সিগারেটটা তখন শেষ হইয়াছে। এতক্ষণ ধরিয়া আমার কথা সে মোটেই শুনিয়াছে বলিয়া মনে হয় না। আমার বলতে গল্প কথকের। একবার একটু নড়িয়া বসিতেও তাহাকে দেখা যায় নাই, অর্থাৎ স্থির হয়ে সে বসেছিল। সিগারেটটা কিন্তু এতক্ষণ বাদে শেষ হয়েছে। একটু বিরক্ত স্বরেই বলিলাম, কি হয়েছে তোমার বলো তো? মিছিমিছি আমি একলা বুকে মরছি। সে কথার কোনো উত্তর না দিয়ে সোমেশ হঠাৎ ছড়ানো পা গুটাইয়া লইয়া সোজা হইয়া বসিয়া সিগারেটের অবশিষ্টটুকু ফেলিয়া দিল। তারপর বলিল, তুমি জানো না, এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে। ট্র্যাজেডি শব্দটা হচ্ছে যে দুঃখের নাটক, বিয়োগান্তক নাটক, ট্র্যাজেডি, সেটাকে ট্র্যাজেডি বলি আমরা। তা থাকে যে আমি অস্বীকার করছি না, কখনো কখনো সত্যি যে যায় সে আর ফেরে না। এই কথাটা গল্পের কথক বললেন। কাকে বললেন? সোমেশকে বললেন। সোমেশ ওই কথা শুনে বলছেন, সোমেশ একটু হাসিয়া বলিল, না তা বলছি না, ফিরে আসারই ভয়ানক একটা ট্র্যাজেডির কথা আমি জানি। আমি উৎসুক কথাটার মানে হচ্ছে আগ্রহ প্রকাশ করে, গল্পের কথক আগ্রহ প্রকাশ করে তাহার দিকে চাহিয়া বলিলাম, তার মানে শোনো বলছি। গল্পের কথক সাধু ভাষায় কথাটা বললেন, উৎসুকভাবে তাহার দিকে চাহিয়া বলিলাম। নিশ্চয়ই ভাষাটা খেয়াল করছো তোমরা। তার মানে শোনো বলছি, বাহিরে এতক্ষণে বৃষ্টি আবার আরম্ভ হইয়াছে। কাঁচের সার্সির ভিতর দিয়া বাহিরের রাস্তাঘাট ঝাপসা অবাস্তব দেখাইতেছে। মনে হইতেছে আমরা যেন সমস্ত পৃথিবী হইতে বিচ্ছিন্ন হইয়া গিয়াছি। অর্থাৎ এখানে আগ্রহ সহকারে যখন সে তার দিকে চেয়ে কথাটা বলল, তার মানে তখন শোনো বলছি,
এই কথাটা বললেন কে? সোমেশ। সোমেশ সেই কথাটাই বলবেন। আমরা দেখব পরের ক্লাসে, সেটা দেখব আমরা, যে বাহিরে এতক্ষণে বৃষ্টি আবার আরম্ভ হইয়াছে। শীতকাল একই, তারপরে বৃষ্টি, খারাপ আবহাওয়া। কাঁচের সার্সি মানে জানলার কাঁচ, সেই কাঁচের জানলার পাল্লা, ভিতর দিয়ে বাইরের রাস্তাঘাট ঝাপসা অবাস্তব দেখাইতেছে। মনে হইতেছে আমরা যেন সমস্ত পৃথিবী হইতে বিচ্ছিন্ন হইয়া গিয়াছি, অর্থাৎ একটা অন্য জগৎ, অন্য পরিবেশ সৃষ্টি হয়েছে। আশা করি এতক্ষণ ধরে প্রত্যেকটা লাইন ধরে আমি তোমাদের কাছে যা ব্যাখ্যা করার চেষ্টা করলাম তোমরা বুঝতে পেরেছ। তোমাদের কাছে আমি শব্দের অর্থগুলো যা পড়লাম কিছু কিছু লিখে দেওয়ার চেষ্টা করছি, আর গুরুত্বপূর্ণ লাইনগুলো যেগুলো এমসিকিউ এবং এসএ কিউয়ের উত্তর লেখার জন্য গুরুত্বপূর্ণ বা কাজে লাগবে সেগুলো আমি লিখে দিচ্ছি অন্যান্য দিনের মতো। তোমরা ভালো করে মন দিয়ে সেগুলো দেখবে